ভারত বিরোধী চরম উগ্র মৌলবাদ বিদ্বেষের দেশ বাংলাদেশে পা রেখেছেন খালেদা জিয়া পুত্র তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর তিনি যেদিন পা রাখছেন, ঠিক সেদিন অমৃত মণ্ডল নামে আরও এক হিন্দু নিধন। একদিকে দীপুচন্দ্র দাস, অন্যদিকে অমৃত মণ্ডল। গোটা বাংলাদেশে হিন্দুদের টার্গেট কিলিং। ঠিক সেই পরিস্থিতিতে বাংলাদেশে এসে সাম্প্রদায়িকতা ছেড়ে সম্প্রীতির বার্তা দিচ্ছেন তারেক রহমান। আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে, যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। একদিকে গোটা বাংলাদেশে যখন এনসিপি জামাত একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, সেই সিন্ডিকেটের হাতে দেশ তুলে দেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস, ঠিক সেই সময় এই সম্প্রীতির বার্তা ভারতের জন্য কতটা সুবিধার এবং ঠিক কতটা চিন্তিত হওয়ার বিষয় এই মোহাম্মদ ইউনূসের জন্য। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমার দর্শকদের বলে রাখতে চাইব যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি একটা চরম আকার ধারণ করেছে এই মুহূর্তে। সাম্প্রতিক কালে অর্থাৎ গত 1 বছর ধরে যে বিষয়গুলি বারবার ধরে তুলে ধরার চেষ্টা করছিলাম, যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি একদিকে যখন ইউনূস, অন্যদিকে এনসিপি জামাত একজোট বাঁধছে, পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে, আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, বিএনপি তখন কোণঠাসা। কিন্তু 25শে ডিসেম্বর অর্থাৎ গতকাল বিএনপির জ্যেষ্ঠ নেতা অর্থাৎ খালেদা জিয়ার যে পুত্র তারেক রহমান বাংলাদেশে পা রাখলেন। দীর্ঘ 17 বছর পর মানব উচ্ছ্বাস একেবারে ফেটে পড়েছে তাকে দেখার জন্য। ঠিক সেই দিনই তিনি গোটা বাংলাদেশের যে পারিপার্শ্বিক পরিস্থিতি, সমসাময়িক পরিস্থিতির উপর দাঁড়িয়ে যে 17 মিনিট বক্তৃতা দেন, ঠিক সেই 17 মিনিটে পরিষ্কার করে বুঝিয়ে দেন বাংলাদেশের জন্য বড় প্ল্যান আছে। I have a plan for the people of my country, for my country. বাংলাদেশের জন্য শুধু বড় প্ল্যান নয়, বাংলাদেশকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার তিনি চেষ্টা করলেন। প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। এই সম্প্রীতির বার্তা কোথাও গিয়ে এনসিপি এবং জামাত এবং ইউনূস সিন্ডিকেটের বিরোধী অবস্থান বলে মনে করছে বিশ্লেষকরা। এবং তার সঙ্গে সঙ্গে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাউথ ব্লকের জন্য বা নয়াদিল্লির জন্য, যে এই 17 মিনিট বক্তৃতায় তিনি একটি বাক্যও খরচ করেননি ভারত বিরোধিতায়। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকার ধারণ করতে পারে, একদিকে যখন ভারত বিরোধিতা চরমে বাংলাদেশে, ঠিক সেই সময় আমরা দেখেছি ওসমান হাদিকে কেন্দ্র করে, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে কি চরম ভারত বিরোধিতা ছড়িয়ে পড়েছে। ঠিক সেই সময় তারেক রহমানের প্রত্যাবর্তন সাউথ ব্লককে কি কিছুটা নিশ্চিন্ত করছে? এই গোটা পরিকল্পনাটি কার? তবে কি এই সাউথ ব্লকের পরিকল্পনাতেই তারেক রহমান দেশে ফিরছেন বা দেশে ফিরেছেন এবং এই সমস্ত কিছু কি তাহলে প্রিপ্ল্যান? এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিশ্লেষকদের মনে প্রশ্ন তুলে দিয়েছে। তার কারণ গত 1 বছর ধরে বাংলাদেশের যে চিত্রটা ভারত বুঝতে পারছে, যে নার্ভ তারা বুঝতে পারছে, একদিকে টার্গেট কিলিং হয়ে যাচ্ছে হিন্দুরা। আমরা যদি বলি ময়মনসিংহের দীপুকে কেন্দ্র করে যে চিত্র আমরা দেখেছি, বাংলাদেশের হাই কমিশনার অব্দি যে বিক্ষোভ ইতিমধ্যে জারি রয়েছে, সেটা নয়াদিল্লি হোক, কলকাতা হোক, সব জায়গায় কম বেশি সেই বিক্ষোভ দেখা গিয়েছে। তার পাশাপাশি এই ওসমান হাদিকে কেন্দ্র করে, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যখন এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই গোটা চক্রতে ইউনূসই এই ওসমান হাদিকে খুন করিয়েছে বা ইউনূসই হত্যা করিয়েছে, কারণ বাংলাদেশের গ্রিপ তাকে নিতে হবে, ভারত বিদ্বেষ ছড়িয়ে দিতে হবে। ঠিক এই পরিস্থিতিতে এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে চরম বিদ্বেষ, ভারত বিদ্বেষ দেখা গিয়েছিল, সেই সমস্ত কিছু ভারত অর্থাৎ সাউথ ব্লককে কিন্তু ভাবাচ্ছিল। ফলে এই জায়গায় তারেক রহমান যে ফিরবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংবাদ। এবং তার আগে বা তারেক রহমান ফিরার পর একটা গুরুত্বপূর্ণ চিত্র যেটা দেখা গিয়েছে, ভারত বিরোধিতায় তিনি কোনো শব্দই খরচ করেননি। ফলে এইটা স্পষ্ট অন্তত সাউথ ব্লকের কাছে যে এইবার গ্রিপটা হয়তো চেঞ্জ হতে পারে। কারণ প্রাথমিকভাবে এই বিএনপি অন্যতম একটা দল যারা কিনা গণতন্ত্রে বিশ্বাসী, আর ভারতের কাছে এইটা স্পষ্ট এই মুহূর্তে যে এই মুহূর্তে এনসিপি ও জামাত একজোট করে নির্বাচন লড়বে এবং সেই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভারতে কিন্তু
বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা দেখেছিলাম যে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে অন্যান্য যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নেতারা রয়েছে তারা এই নর্থ ইস্টকে টার্গেট করছে, এবং ঠিক এই নর্থ ইস্টকে টার্গেট করা ভারতের জন্য উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ফলে একদিক থেকে ইউনুস সিন্ডিকেট, ওয়াকারুজ্জামান সিন্ডিকেট, বা বলা ভালো এই নতুন এনসিপি বা জামাত এবং তার সঙ্গে পাকিস্তান যোগ হওয়া, সবটাই যেন ভারতের বিরুদ্ধে যাচ্ছিল। এবং ঠিক সেই পরিস্থিতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন কিন্তু এটা পরিষ্কার করে দেয়, বাংলাদেশে যে নির্বাচন বরাবর হবে সেই নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় তাহলে সেক্ষেত্রে বিএনপির একটা প্রভাব বা বিএনপির একটা ক্ষমতা দখলের একটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক দল কোনোভাবে ভারতের বিরুদ্ধে হয়তো যাবে না, এটাই একেবারে প্রকাশ্য এবং এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এই জায়গায় আমি যে বিষয়টা বলতে চাইবো, বাংলাদেশের যে প্লটটা ইতিমধ্যে তৈরি হয়েছে যে বাংলাদেশে হিন্দুদের টার্গেট কিলিং করা হচ্ছে, কারণ এই হিন্দুদের টার্গেট কিলিং করা হলে বাংলাদেশের ক্ষেত্রে বা বাংলাদেশের বিরুদ্ধে ভারত উত্তপ্ত হয়ে উঠবে, এবং সেই উত্তপ্ত হয়ে ওঠা বা যখন ভারত পাল্টা কোনো মন্তব্য করবে, ভারতের পাল্টা মন্তব্যকে একেবারে বিকৃতভাবে ছড়িয়ে দেওয়া, বিকৃতভাবে ভারত বিদ্বেষী যে বিষয়টা স্টাবলিশ করতে গেলে হিন্দুদের টার্গেট করতে হবে, এবং ঠিক সেই হিন্দুদের টার্গেট কিলিং করে হত্যা করা হচ্ছে কিনা এই প্রশ্নও গোয়েন্দারা তুলছেন। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে বিষয়টা বলছিলাম যে গতকাল বাংলাদেশের রাজবাড়িতে যে হিন্দু যুবককে শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করে তারা হত্যা করেছে, অর্থাৎ অমৃত মণ্ডল, অভিযোগ যে এই অমৃত মণ্ডল তিনি চাঁদা তুলছিলেন, জুলুমবাজি করছিলেন, এবং তার সঙ্গে সংঘাত শুরু হয়, তারপর তাকে গণপিটুরি দেওয়া হয়। যদিও এই তথ্য বলছে এই বিষয়টি একেবারে সত্য নয়। তার পাশাপাশি আমরা দেখেছিলাম তসলিমা নাসরিন পোস্ট করেছিলেন যে সাম্প্রতিককালে একটি গ্রাম তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার পাশাপাশি দীপুচন্দ্র হত্যা। ফলে এই যে চিত্রটা বাংলাদেশে হিন্দু নিধন যে যোগ্য, অর্থাৎ যে ভারত বিদ্বেষী মনোভাব দেখাতে গিয়ে যে হিন্দু নিধন যজ্ঞ সেখানে চলছে, সেই যজ্ঞটা চালিয়েই এটা এস্টাবলিশ করার চেষ্টা করছে জামাত এনসিপিরা যে এই পদ্ধতিতেই কিন্তু তারা বাংলাদেশ দখল করবে। এবং এই গোটা প্রক্রিয়া, অর্থাৎ এই হাদিকে হত্যা থেকে শুরু করে হিন্দু নিধন, সংবাদপত্র অফিস ভাঙচুর, সমস্তটাই যে ইউনুসের মস্তিষ্ক প্রসূত, সেই অভিযোগও কিন্তু উঠছে একেবারে আন্তর্জাতিক মহল থেকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন কিন্তু এটা পরিষ্কার করে দেবে, তারেক রহমান রুখে দাঁড়ানোর চেষ্টা করবে। তারেক রহমান এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা ইতিমধ্যেই করেছে যে সম্প্রীতি বজায় রাখতে হবে, বাংলাদেশের জন্য বড় প্ল্যান আছে। সেই সমস্ত বড় প্ল্যান ভারতকে ছাড়া হয়তো সম্ভব নয়, এই বিষয়টা তিনি পরিষ্কার বুঝতে পারছেন, এবং এই মুহূর্তেই হয়তো সেই জন্য তিনি ভারতের সঙ্গে প্ল্যান করেই এই গোটা বাংলাদেশকে সম্প্রীতির স্বপ্ন দেখাচ্ছেন। এবং এই সম্প্রীতির ফেরিওয়ালা তারেক রহমান তিনি এসে পৌঁছেছেন, এবং তিনি এই মুহূর্তে রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা করছেন বলে তথ্য উঠে আসছে। এবং এই রাজনৈতিক পরিকল্পনা তিনি যখনই শুরু করবেন তখন এটা স্পষ্ট হয়ে যাবে, জুলুমবাজি, চাঁদাবাজি, হিন্দু নিধন, এই সমস্ত কিছুর বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবেন। এবং সব মিলিয়ে বাংলাদেশের যে নির্বাচন সেটা যদি সুষ্ঠুভাবে হয় সেক্ষেত্রে বিএনপির ক্ষমতা দখলের যে চান্সেস সেটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এবং একদিকে যখন গোটা বাংলাদেশ গ্রিপ করে ফেলছিল এনসিপি জামাত, ঠিক সেই সময় ভারতের যে সঙ্গে হাত মিলিয়ে কোথাও যদি এই তারেক রহমান ফিরে আসে তাহলে কিন্তু একটা বড় চাল বা কূটনৈতিক চাল বা স্ট্র্যাটেজিক চাল ভারতের বলে মনে করা হবে, এবং বিশেষজ্ঞরা অন্তত তেমনটাই মনে করছেন। ফলে সব মিলিয়ে এই গোটা বাংলাদেশে এইবার একটা ডুয়েল ফাইট বা গুরুত্বপূর্ণ ফাইট হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এবং তার পাশাপাশি যদি গণতন্ত্র স্থাপন হয় বাংলাদেশে, সেক্ষেত্রে ভারত যে এই বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বা বাংলাদেশের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটার বলার অপেক্ষা রাখে না। এবং তার পাশাপাশি এই গণতন্ত্র প্রতিষ্ঠা হলে ইউনুস সহ যারা এই গোটা বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে জামাত বা পাকিস্তানের কাছে, তাদের কি বিচার হয় সেদিকেও নজর থাকবে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।